সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছি। তোমরা যে যেখানে বসে আমার ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন রসায়ন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাস উপস্থাপনায় আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা লক্ষ্য করছো এটি হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। তবে দেখো, এই ঘূর্ণনটি কিন্তু একই দিকে নয়। হ্যাঁ, ঠিকই বলেছ। এটি দেখো ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই ঘূর্ণনটি ঘটে। তাহলে তোমরা বলো তো, পরমাণু শক্তি স্তরের এই দিক নির্দেশক রাশিকে কি বলে? হ্যাঁ, এটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ আজকের পাঠ স্পিন কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি শিখবে। স্পিন কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বলতে পারবে, স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করতে পারবে, মৌলের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে পারবে। তো আমরা প্রথমে জেনে নিই স্পিন কোয়ান্টাম সংখ্যা কি। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর আবর্তনের দিক প্রকাশিত হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করার সময় নিজ অক্ষের উপরও লাটিমের মতো আবর্তন করে। নিজ অক্ষের উপর এরূপ আবর্তনকে ইলেকট্রনের স্পিন বলা হয় এবং আবর্তন দুই দিকে হতে পারে। আমরা আগের চিত্রে দেখার চেষ্টা করলাম। দেখো, যেমন ঘড়ির কাঁটার দিকে, যেটাকে আমরা ইংলিশে বলি ক্লকওয়াইজ, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এন্টি ক্লকওয়াইজ। এই সত্যটি 1925 সালে বেক ও গাউড স্মিথ পারমাণবিক রেখা বর্ণালীর বহুপদী গঠনের উৎস অনুসন্ধানের প্রচেষ্টা করেন। কাজেই ইলেকট্রনের NLM এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও তাদের নিজ অক্ষে ঘূর্ণনের দিক পৃথক হয়। এই দিকের ভিন্নতা নির্দেশ করার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। এই দুই রকম ঘূর্ণনের জন্য এস এর দুটি মান প্রয়োগ করা হয়, এস প্লাস হাফ এবং মাইনাস হাফ। অর্থাৎ এস এর এই দুইটি মান হতে পারে, একটি প্লাস হাফ, অন্যটি মাইনাস হাফ। একটি ঘূর্ণনের দিকে যেটি সেটি হচ্ছে প্লাস হাফ এবং বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে সেক্ষেত্রে মাইনাস হাফ। তাহলে আমরা যে বিভিন্ন শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার বিন্যাস, ইলেকট্রন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখার চেষ্টা করব। আমরা একটি চার্ট তোমরা লক্ষ্য করছো। আমরা এই চার্টের অধিকাংশই আমরা গত ক্লাস 2টিতে কোয়ান্টাম সংখ্যার আমরা অলরেডি জেনে ফেলেছি। আজকে যে আমরা যেটি সংযোগ করব এখান থেকে বা সংযুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তোমরা খেয়াল করো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন n এর মান 1, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, কারণ l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে উপস্তর হবে একটি উপস্তর, সেটি হচ্ছে 1s, এবং 1s উপস্তরে m এর মান হচ্ছে, যেহেতু l এর মান 0 সেহেতু m এর মান 0। এবং অরবিটাল সংখ্যা দেখো, আমরা 2l+1, এই 2l+1
এই সূত্র থেকে আমরা অরবিটালের মান পাই হচ্ছে একটি। আমরা এই পর্যন্ত অর্থাৎ অরবিটাল পর্যন্ত আমরা কিন্তু গত ক্লাসগুলোতে আমরা এই পর্যন্ত জেনে আসছি। আজকে যেটা নতুন সংযোগ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এর স্পিন কোয়ান্টাম সংখ্যা। তোমাদের মনে রাখতে হবে যে একটি অরবিটালের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে দুটি, একটি হচ্ছে +12, অন্যটি হচ্ছে -12 একটি অরবিটালের জন্য। আর একটি অরবিটালে ইলেকট্রন থাকে দুইটি। এই দুইটির জন্য একটি ইলেকট্রনের জন্য +12, অন্যটির জন্য -12। তাহলে ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1। তো এই সূত্র থেকে আমরা ইলেকট্রন সংখ্যা পেতে পারি হচ্ছে দুইটি। তাহলে আমরা বলতে পারি যে 1s উপস্তরে ইলেকট্রন আছে দুইটি, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। এভাবে আমরা দ্বিতীয় শক্তি স্তরে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, সেই ক্ষেত্রে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবো হচ্ছে 0, 1 অর্থাৎ দুইটি। তো সেই ক্ষেত্রে উপস্তর থাকবে হচ্ছে 2s, 2p। আর 2s উপস্তরের জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান 0। যেহেতু s আমরা আগেই বলার চেষ্টা করছিলাম, s এর জন্য উপস্তরের মান হবে 0, p এর জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। তো 2s এর ক্ষেত্রে 0 আর 0 এর জন্য আমরা একইভাবে অরবিটাল পাবো হচ্ছে একটি এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +12, -12 এবং ইলেকট্রন থাকবে সে দুইটি। দেখো যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1, তখন সেটি আমরা পাবো হচ্ছে, যেহেতু এখানে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, এই জন্য 2p উপস্তর। আর উপস্তরের m এর মান p এর জন্য আমরা যেটা পাবো m এর মান -l হতে 0 হয়ে +1। যেহেতু এখানে l এর মান দেখো 1, সেহেতু l এর মান হতে পারে -1 থেকে শুরু করে +1 অর্থাৎ -1, 0, +1। তো টোটাল দেখো অরবিটালের মান হচ্ছে 3টা। আর 3টা মানে যে 3টে অরবিটাল, কিন্তু প্রত্যেকটি অরবিটালে আমি তোমাদের বলছি যে প্রত্যেকটি অরবিটালে কিন্তু 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে 3টি অরবিটালে থাকবে দেখো 3 দুগুণী 6টি অর্থাৎ 3 × +12, -12 অর্থাৎ টোটাল কিন্তু এই 6টি ইলেকট্রন থাকবে, যার কিন্তু 3টি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এই p অরবিটাল অর্থাৎ px, py, pz। এই যে তোমার p অরবিটালের সর্বমোট ইলেকট্রন থাকতে পারে 6টি। এই 6টির কিন্তু 3টি থাকবে ইলেকট্রন অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং বাকি 3টি থাকবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সেক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে 3টির ক্ষেত্রে +12 এবং বাকি 3টির জন্য -12। টোটাল ইলেকট্রন থাকবে 6টি। সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস পাবো 2s2, 2p6। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করছো। এরপরে তোমরা লক্ষ্য করো তৃতীয় শক্তি স্তর অর্থাৎ যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, সেই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবো আমরা 3টি 0, 1, 2। সূত্র আমরা অ্যাপ্লাই করবো l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এই সূত্র থেকে আমরা পেতে পারি এবং উপশক্তি স্তরের মান পাবো আমরা 3s, 3p, 3d। 3s এ তোমরা লক্ষ্য করো 3s এ ক্ষেত্রে s যেহেতু 0 অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0, তো সেই ক্ষেত্রে অরবিটাল পাবো একটি এবং সেই অরবিটালে স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টি থাকবে +12 এবং -12 অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2 এবং মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। একইভাবে দেখো তৃতীয় শক্তি স্তরের যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1, সেক্ষেত্রে 3p এবং 3p'র ক্ষেত্রে -1, 0, +1 অরবিটাল সংখ্যা 3। একইভাবে দেখো 3 × +12, -12 অর্থাৎ 6। একইভাবে দেখো যখন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 2, তো 2'র ক্ষেত্রে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান দেখো m এর মান -l হতে 0 হয়ে +l পর্যন্ত হতে পারে। আমরা আগের ক্লাসে এটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে +-l তাহলে -2 হতে 0 হয়ে +2 পর্যন্ত। সেক্ষেত্রে দেখো -2, -1, 0, +1, +2 এইভাবে টোটাল অরবিটাল সংখ্যা 5। আর 5টি অরবিটালে মোট ইলেকট্রন থাকবে 5 × 2 অর্থাৎ 10টি। তো সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস পাবো 3s2, 3p6, 3d, 10। একইভাবে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রেও কিন্তু আমরা যে
সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবো সেটা হচ্ছে 0, 1, 2, 3 এবং এক্ষেত্রে উপস্থিত থাকবে 4s, 4p, 4d, 4f। 4s এর জন্য 0, 4p এর জন্য -1, 0, +1, 4d এর জন্য -2, -1, 0, +1, +2, 4f এর জন্য -3, -2, -1, 0, +2, 0, +1, +2, +3। অর্থাৎ টোটাল দেখো 4f এ থাকছে হচ্ছে 7টি অরবিটাল। তো আমরা দেখলাম 4s এ থাকছে অর্থাৎ 0টি অরবিটাল, 4p তে হচ্ছে 3টি, 4d তে 5টি এবং 4f এ 7টি। তো এখানে তোমরা লক্ষ্য করো যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 4s এর জন্য পাবো +12, -12 এবং 4p এর জন্য পাবো 3 ইন্টু কেন 3 বলো তো? কারণ p এর উপশক্তি স্তর হচ্ছে 3টি, অর্থাৎ 3টি হচ্ছে px, py, pz, যার কারণে আমরা 3 দ্বারা গুণ করছি। এবং দেখো 4d এর ক্ষেত্রে কিন্তু অরবিটাল d অরবিটাল কয়টি? 5টি না, এই জন্য আমরা 5 দিয়ে গুণ করার চেষ্টা করছি। এবং 4f এর ক্ষেত্রে f অরবিটাল 7টি, এই জন্য আমরা 7 দিয়ে গুণ করছি। 7 ইন্টু +12, -12, টোটাল 14টি। তাহলে এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা পাবো 2, 6, 10 এবং 14, যা এবং সর্বশেষে ইলেকট্রন বিন্যাসটা হবে 4s2, 4p6, 4d10, 4f, 14। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা যে বিভিন্ন শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার বিন্যাস এবং ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। এখন আমরা এক নজরে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান ও তাৎপর্য আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আবিষ্কারক বোর 1913 খ্রিস্টাব্দে কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করেন। প্রধান কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী বোর হচ্ছে যাকে n দ্বারা সূচিত করেন, অর্থাৎ n দ্বারা প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যাকে, এবং n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রধান শক্তি স্তর এবং শক্তি স্তরের আকার সম্পর্কে অবগত হওয়া যায়। এরপরে তোমরা লক্ষ্য করো সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে l দ্বারা প্রকাশ করা হয়, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী সোমারফিল্ড 1915 সালে। l এর মান 0 হতে n-1 পর্যন্ত হতে পারে। উপশক্তি স্তরের আকৃতি জানা যায়, অর্থাৎ এই সহকারী কোয়ান্টাম সংখ্যা যারা উপশক্তি স্তরের আকৃতি জানা যায়। এরপরে তোমরা লক্ষ্য করো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী জিম্যান 1896 সালে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন এবং m এর মান 0 সহ +-l, অর্থাৎ m এর মান 0 থেকে 0 সহ +-l পর্যন্ত হতে পারে। অরবিটাল সংখ্যা, অরবিটালের ত্রিমাত্রিক দিকসমূহ এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায়। বিজ্ঞানী উইলেনবেক ও গাউড স্মিথ 1925 সালে স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন এবং তিনি একে s দ্বারা সূচিত করেন। m এর প্রতিটি মানের জন্য s এর মান +12 এবং -12 হয়ে থাকে। স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের প্রকৃতি ও দিক সম্পর্কে জানা যায়। তাহলে এই চার্টের থেকে আমরা কিন্তু জেনে নিলাম যে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান ও তাৎপর্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব যে কোনো একটি পরমাণুর বহিস্থ স্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট। এখানে আমরা উদাহরণস্বরূপ অক্সিজেনের বহিস্থ স্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয় করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা জেনে নিব। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p4। এরপরে আমরা দেখো আমরা এখানে 4টি কোয়ান্টাম সংখ্যা, যেহেতু আমরা বলছি যে কোয়ান্টাম সংখ্যা সেট, তাহলে তোমরা ইতিপূর্বে জেনেছো যে কোয়ান্টাম সংখ্যা 4টি, সেটি হচ্ছে n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা, m চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, s হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো দেখো এখানে তোমরা লক্ষ্য করছো যে অক্সিজেনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখো 6টি। তাহলে আমরা কি করব, এই 6টি ইলেকট্রনের সেট আমরা নির্ণয় করব। সেটিকে আমরা এভাবেই লিখলাম যে E1, E2, E3, E4, E5, E6। তো E1 অর্থাৎ প্রথম ইলেকট্রনের জন্য n এর মান
যেহেতু তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এন এর মান কত হবে বলো তো? অবশ্যই 2। এন এর মান E1 E2 E3 E4 E5 E6 অর্থাৎ প্রত্যেকটির জন্য কিন্তু 2 হবে। এখন আসা যাক যে এল এর মান। তো এল এর মানের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র বলেছিলাম, তোমাদের মনে আছে হয়তো। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বলো যে এই ক্ষেত্রে E1 এর জন্য এল এর মান কত হবে? যেহেতু 2 অবশ্যই সেটি হবে হচ্ছে 0। কেন 0? টু মাইনাস ওয়ান, তাহলে 1 আর একটি যদি মান হয় সে মানটি হবে 0। অর্থাৎ এখানে বলাই হচ্ছে যে এল এর মান 0 থেকে n-1, তাহলে প্রথমটি যদি একটি হয় সেটি হচ্ছে 0। তাহলে 0 হলে এম এর মান কি হবে? এম এর মান দেখো, এম এর মান -l হতে 0 হয়ে +l পর্যন্ত, তাহলে অবশ্যই সেটি কিন্তু 0 হবে। একটি হলে সেটি হবে হচ্ছে এম এর মান 0। আর এস এর মান 0-র জন্য +½ এবং -½ এই দুটি হতে পারে। তাহলে এখানে কত হবে বলো তো? +½ কারণ একটি ইলেকট্রনের জন্য +½ তোমরা লক্ষ্য করছো, আমি উপরে দেখানোর চেষ্টা করছি। দেখো 2s ইলেকট্রন থাকে দেখো দুইটা, একটা ঘড়ির কাঁটার, তোমরা লক্ষ্য করো যে দেখো একটি ঘড়ির কাঁটার দিকে আর একটি দেখো বিপরীত দিকে। তো এখানে আমরা প্রথম ইলেকট্রনের হিসাব করলাম, সেটির ক্ষেত্রে n এর মান 2, l এর মান 0, m এর মান 0 এবং s এর মান হচ্ছে +½ ইলেকট্রন কি বাকি আর একটা থাকলো না? দেখো তো এই বাকি দেখো আর একটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা E2-র ক্ষেত্রে আমরা হিসাব করব। দেখো l এর মান 0, m এর মানও 0 এবং যেহেতু এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ একটি ঘড়ির কাঁটার দিকে দেখো আরেকটি দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো সেই ক্ষেত্রে s এর মান শুধু পরিবর্তন হবে, সেটি হচ্ছে -½ এরপরে তোমরা লক্ষ্য করো বাকি ইলেকট্রনের ক্ষেত্রে, অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে 2p4 অর্থাৎ p অরবিটালে কিন্তু দেখো 4টি ইলেকট্রন আছে। 2px আছে দেখো 2টা, 2py-তে আছে দেখো একটি এবং 2pz-এ আছে দেখো একটি। তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু সবসময় কি করবে? ইলেকট্রন আগে কিন্তু প্রত্যেকটাই নিয়ম হচ্ছে ইলেকট্রন আগে প্রত্যেকটি অরবিটালে একটি একটি করে ঢুকবে। তাহলে 2px-এ প্রথমে একটা ঢুকছে, তারপর 2py-তে, তারপর 2pz-এ, আর পরবর্তীতে আবার দেখো প্রথম থেকে পূর্ণ করছে, সেটা হচ্ছে 2px। তো সেই ক্ষেত্রে আমরা দেখো E3 ইলেকট্রনের ক্ষেত্রে E3 অর্থাৎ 2px-এ, তো 2px-এর ক্ষেত্রে কিন্তু n এর মান 2 আর l এর মান হবে হচ্ছে 1। যেহেতু কি জন্য 1 বলতো? কারণ হচ্ছে আমরা বলছিলাম যে p-র জন্য হবে হচ্ছে 1, যার কোনো দেখো কিন্তু 1 p আছে। s এর জন্য হবে 0, p-র জন্য 1। তো সেই ক্ষেত্রে দেখো 1 এবং এই ক্ষেত্রে m এর মান 1 হলে m এর মান -1 হতে 0 হয়ে +1 পর্যন্ত, তাহলে প্রথম সংখ্যাটা কিন্তু -1 হবে। তোমরা দেখো উপরে লক্ষ্য করো, এখানে কিন্তু এই m এর 3টা মান হবে, একটা হচ্ছে -1, 0, +1, অর্থাৎ 2px এর জন্য হচ্ছে কিন্তু -1। আর -1 এর ক্ষেত্রে ইলেকট্রন দেখো প্লাস, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটি হচ্ছে +½ একইভাবে দেখো E4 এর ক্ষেত্রে হবে দেখো l এর মান হচ্ছে 1, m এর মান 0 এবং s এর মান +½ একইভাবে E5 এর জন্য 1, +1, +½ খেয়াল করো। আমরা এই তিনটির জন্য আমরা px এর জন্য প্রথম ইলেকট্রনের জন্য আমরা যেটি পেলাম হচ্ছে 1, -1, +½ 1 হচ্ছে কেন 1? কারণ p এর জন্য 1। এরপরে লক্ষ্য করো m এর মান প্রথমটির ক্ষেত্রে দেখো -1, কারণ তিনটি মান হবে -1, 0, +1। প্রথমটির ক্ষেত্রে -1, পরেরটির ক্ষেত্রে দেখো 0 এবং তারপরেরটির ক্ষেত্রে দেখো +1। আর s এর মান কিন্তু একটি একটি করে ইলেকট্রন যখন ঢুকবে প্রথমে, তখন সেই মানটি কিন্তু প্লাস, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে।
এরপরে পরেরটির ক্ষেত্রে অর্থাৎ E6 এর ক্ষেত্রে দেখো তোমরা, E6 এর ক্ষেত্রে দেখো 1, এল এর মান -1। কেন -1? এই যে -1, 0, +1 আবার কিন্তু দেখো প্রথমে চলে আসছে। তো প্রথমে যখন আসছে ইলেকট্রন প্রথম অর্থাৎ 2px এ ঢুকছে যখন, তখন কিন্তু এই m এর মান হচ্ছে -1। আর যেহেতু এটি দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হবে সেটি হচ্ছে -12। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে যদি অক্সিজেন ছাড়া যে কোনো পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনের সেট যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারব। এখন আমরা ক্লোরিন পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট, সর্বশেষ ইলেকট্রনের দুটো জিনিস কিন্তু আলাদা। আমরা বলছিলাম আগেরটা যে অক্সিজেন পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সেট, যার কারণে কিন্তু 6টি ইলেকট্রন ছিল, 6টি ইলেকট্রনের সেট নির্ণয় করছে। আর এখানে বলছে ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা জানার চেষ্টা করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো সর্বশেষ ইলেকট্রন দেখো 3p5। এই 3p5 5টা কিন্তু আমরা নির্ণয় করব না, একটি, অর্থাৎ সর্বশেষ যে ইলেকট্রনটা সেইটার সেট আমরা এখানে নির্ণয় করব। এখন লক্ষ্য করো যে বক্স আকারে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখার চেষ্টা করি। 3s অরবিটাল ইলেকট্রন আছে দুইটি, একটি দেখো ঘড়ির কাঁটার দিকে, একটি বিপরীত দিকে। এরপরে তোমরা লক্ষ্য করো 3px, তো এখানে 3px, 3py, 3pz, এখানে কিন্তু ইলেকট্রন প্রবেশ করবে টোটাল 5টি। তো নিয়ম হচ্ছে প্রথমে একটি ঢুকবে, তারপর একটি, 3টি। এরপরে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে আরেকটি। এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টি ইলেকট্রন ঢোকার নিয়ম কি? প্রথমে প্রত্যেকটিতে অর্থাৎ 3px, 3py, 3pz একটি একটি করে ঢুকছে। এরপরে আবার প্রথম থেকে 3px এ আরেকটা ঢুকছে এবং 3py তে আরেকটি ঢুকছে। তো সেই ক্ষেত্রে আমরা নির্ণয় করব কোন ইলেকট্রনটি বলতো সর্বশেষ ইলেকট্রন। সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? 3py তে গেছে। এই যে ইলেকট্রনটা 3py তে, এই যে ইলেকট্রনটা তোমরা খেয়াল করো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই ইলেকট্রনটির আমরা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয় করব। চলো, তো আগের মতোই এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, সেই আবার m এর মান -l হতে 0 হয়ে +l পর্যন্ত হতে পারে, এবং s এর মান +12 এবং -12 হতে পারে। তো E7 এর মান, অর্থাৎ E7 কেন বলছি, কারণ দেখো এই ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন, সর্বোচ্চ শক্তিশালী ইলেকট্রন আছে 7টি, এবং সর্বশেষ ইলেকট্রন, এই জন্য আমরা E7 দ্বারা এটাকে বোঝানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে n এর মান দেখো 3, আর l এর মান কি হবে? যেহেতু বলতো এখানে দেখো p অরবিটাল, তো p অরবিটাল হলে l এর মান 1 হবে, চোখ বন্ধ করে। তোমরা মনে রাখবে যদি s অরবিটাল হয় তাহলে 0, p অরবিটালের ক্ষেত্রে 1, d অরবিটালের ক্ষেত্রে 2 এবং f অরবিটালের ক্ষেত্রে 3 হবে। এই মানগুলো ফিক্সড। এবং m এর মান তখন কত হবে? তো m এর মান যেহেতু এখানে 1, আর 1 হলে অবশ্যই সেটি 0 হবে। আর এখন প্রশ্ন হচ্ছে এটা -12 কেন? এই যে বললাম সর্বশেষ ইলেকট্রনটি ঢুকছে, দেখো প্রথমটি ঘড়ির কাঁটার দিকে, সেটি স্পিন হবে +12, এবং যেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ দ্বিতীয়টি যখন প্রবেশ করবে তখন হচ্ছে, অর্থাৎ কোনো অরবিটালে যদি দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করে সেটি হবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে -12। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা তোমাদের কোনো পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট আরও 2-1টি উদাহরণের সাহায্যে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করি। এখন আমরা স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট আমরা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস জানার চেষ্টা করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। তো ইলেকট্রন কিন্তু প্রথমে 4s2 তে প্রবেশ করবে, এরপরে ইলেকট্রন 3d1 এ। তো আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম হচ্ছে সাজিয়ে লেখা, যার কারণে কিন্তু আমরা একবারে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। তো এখন আমরা সর্বশেষ ইলেকট্রন বললাম যে প্রবেশ করছে কিন্তু 4s2 তে না, 3d1 এ। তাহলে 3d1 এর ক্ষেত্রে আমরা কিন্তু
এই স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমরা তোমাদের এই বক্স আকারে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস জানার চেষ্টা করলাম। আমাদের কিন্তু 4s এ প্রথমে প্রবেশ করছে 2টি এবং পরবর্তীতে কিন্তু 3z², এখানে কিন্তু ইলেকট্রন প্রবেশ করেছে কিন্তু একটি। আগের মতোই এখন দেখো 3d1, কারণ 3d-তে দেখো একটি ইলেকট্রন প্রবেশ করছে, সেই ক্ষেত্রে দেখো n এর মান 3 আর d ক্ষেত্রে l এর মান 2 আর m এর মান কি হবে, যেহেতু একটি ইলেকট্রন তাহলে m এর মান শুরু হবে, তোমরা খেয়াল করো m এর মান হবে কিন্তু 2 এর জন্য ফার্স্টে আমরা আগেই চার্ট থেকে জানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে -2 -1 0 +1 +2। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা হবে, যেহেতু প্রথমে একটি ইলেকট্রন প্রবেশ করছে এবং সেটি হচ্ছে 3z², এখানে কিন্তু যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটি হবে সেটি হচ্ছে -2। এরপরেরটি যদি হয় সেক্ষেত্রে -1 এবং পরে মানে পর্যায়ক্রমে 0 +1 +2 হবে। তো আশা করি তোমরা স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট তোমরা এখন নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরও একটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট আমরা নির্ণয় করব, সেটি হচ্ছে ক্রোমিয়াম, একটি ব্যতিক্রমধর্মী পরমাণু। তবে আমরা জেনে নিই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এখন আমরা দেখো সর্বশেষ ইলেকট্রন 3d5, প্রশ্ন হচ্ছে 3d5 কেন, 4s মনে হতে পারত না, ইলেকট্রন কিন্তু 4s এ আগে প্রবেশ করে এবং পরবর্তীতে 3d5-এ প্রবেশ করে। সেই ক্ষেত্রে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন আছে হচ্ছে 3d5-এ। এখন 3d5-এর কোন ইলেকট্রনটি সেটা আমরা জানার চেষ্টা করি। এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বক্স আকারে জানার চেষ্টা করি। তোমরা জানো ক্রোমিয়ামের ডি অরবিটাল ইলেকট্রন ছিল কিন্তু 4টি, কিন্তু ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় বেশি সুস্থিতির কারণে 4s থেকে একটি ইলেকট্রন কিন্তু ডি অরবিটালে স্থানান্তরিত হয়। সেক্ষেত্রে ইলেকট্রন ডি অরবিটালে প্রথম দেখো 3d(z)² একটি 3dx² - y², 3dxy এবং 3dzx, এই 4টি অরবিটালে কিন্তু একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করছে এবং সর্বশেষ ইলেকট্রন অর্থাৎ 4s থেকে ইলেকট্রন কিন্তু স্থানান্তরিত হয়ে কোথায় আসছে, 3dyz। এখানে প্রশ্ন হচ্ছে ক্রোমিয়াম এর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট। এখন সর্বশেষ ইলেকট্রন কোনটি, 3dzx না 3dyz? স্বাভাবিকভাবেই কিন্তু ইলেকট্রন ডিতে ছিল 4টি এবং প্রথমেই স্থানান্তরিত হয়েছে। ইলেকট্রন প্রবেশ করছে পর্যায়ক্রমে 3dz² একটি, 3dx²y², 3dxy এবং সর্বশেষ ইলেকট্রন কিন্তু 3dzx-এ প্রবেশ করছে। এর পরবর্তীতে 4s থেকে একটি ইলেকট্রন 3d-তে স্থানান্তরিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিবেচনা করব সর্বশেষ ইলেকট্রন 3dZx-এ। তাহলে 3dZx-এর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কিন্তু আমরা নির্ণয় করব। আগের মতোই l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, m এর মান -l হতে 0 হয়ে +l পর্যন্ত হতে পারে এবং s এর মান +12 এবং -12 হতে পারে। তাহলে তোমরা বলো তো n এর মান কি হবে? হ্যাঁ, n এর মান হবে 3, যেহেতু এটি হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এরপর লক্ষ্য করো l এর মান, যেহেতু d অরবিটাল সেই ক্ষেত্রে l এর মান হবে 2 আর m এর মান তোমরা লক্ষ্য করো m এর মান দেখো +1। কেন +1? কারণ অরবিটাল 5টির ক্ষেত্রে 3dz² সেটি আমরা m এর মান হবে -2, 3dx² - y² -1, পর্যায়ক্রমে 0 +1 +2, সেক্ষেত্রে 3dZx এর জন্য m এর মান হবে +1। আর s এর মান দেখো
এস এর মান 3D ZS জন্য এস এর মান হবে +12, কারণ এটি হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট এখন তোমরা নির্ণয় করতে পারবে। এখন আমরা আরেকটি ব্যতিক্রম, কপারের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে প্রথমে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস জানার চেষ্টা করি। সেটি হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1, আগের মতোই। 4s থেকে একটি ইলেকট্রন 3dতে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা আবারও কোয়ান্টাম সংখ্যার সেট অর্থাৎ n, l, ms এই চারটির মান আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা প্রথমে কপারের বক্স আকার ইলেকট্রন বিন্যাসটা জেনে নিই। এই ইলেকট্রনটি কোনটি হবে? সেই আগের মতোই দেখো, অর্থাৎ ক্রোমিয়ামের মতোই 3D, অর্থাৎ প্রত্যেকটি অরবিটালে কিন্তু প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করছে। এরপরে দেখো প্রথমটিতে অর্থাৎ 3D ZS একটি, তারপর দ্বিতীয়টিতে অর্থাৎ 3D x² - y² আরেকটি, এবং 3D xy-তে, এবং সর্বশেষ ইলেকট্রন 3D ZX-এ। টোটালি কিন্তু ইলেকট্রন কতটি বলো তো? টোটালি কিন্তু ইলেকট্রন 9টি। তা 9টির ক্ষেত্রে 5টি ডি অরবিটালে প্রথমে একটি করে প্রবেশ করছে, এবং সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু গেছে 3D ZX-এ, এবং পরবর্তীতে আসছে 4s-এর থেকে একটি ইলেকট্রন আসছে হচ্ছে 3D YZ-এ। তো সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ ইলেকট্রন বলতে বোঝাবো সেটি হচ্ছে 3D ZX ইলেকট্রন, আগের মতোই। সেই ক্ষেত্রে আমরা 3D ZX এর ক্ষেত্রে পাবো হচ্ছে n এর মান 3, l এর মান d এর জন্য 2, m এর মান দেখো আগের মতোই, সেটি হচ্ছে +1, এবং s এর মান, যেহেতু এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করছে, যার কারণে এটি হচ্ছে -1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এখন হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সেট তোমরা নির্ণয় করতে পারবে। চলো এখন আমি তোমাদের দুটি বাড়ির কাজ দিই, তোমরা একটু লিখে নাও। চতুর্থ শক্তি স্তরের অরবিটাল ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার আলোকে নির্ণয় করো। আমি আবার বলি, চতুর্থ শক্তি স্তরের অরবিটাল ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার আলোকে নির্ণয় করো। এবং দ্বিতীয় প্রশ্ন, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত সবগুলো মৌলের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তোমরা যেটি করবে, এই দুইটি প্রশ্ন খুব সুন্দর করে খাতায় লিখবে, তারপর ছবি তুলবে এবং আমাকে কমেন্ট করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।